নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তাহলে আমরা দেখে নিই যে আজকে ফাইনালি শুভ বিবাহে কী হতে চলেছে। শুভ বিবাহের এপিসোডে কিন্তু 5 বছরের লিপ এসেছে। হ্যাঁ বন্ধুরা, গল্প 5 বছর এগিয়ে গেছে। তাহলে চলো আমরা দেখি যে আজকের এপিসোডে কি হচ্ছে। দেখা যাচ্ছে সুধা ম্যারেজ ব্যুরো কিন্তু অনেক বড় কোম্পানি হয়ে উঠেছে। 100 বছর মানে 100টা কাজ করে ফেলেছে তারা। আর এখন সুধা ম্যারেজ ব্যুরোতে এই সমস্ত বাসনপত্র, যেগুলো সুধার বাবার হাতে তৈরি মিনাকারি বাসনপত্র ছিল, সেই বাসনপত্রের অর্ডার সাপ্লাই হয়। একটা অনেক বড় অর্ডার পেয়েছে বিচ্ছুরা। আর এখন এই ডেকোরেটিংয়ের সমস্ত কাজকর্ম সামলায় সুধার মা নিজে। এটা তাদের 100তম কাজ। অনেক বড় সাকসেস পেয়েছে তারা। আর সবটাই সুধার মায়ের জন্য পসিবল হয়েছে, কারণ সুধা চলে যাওয়ার পর সুধার মাই এই ব্যবসাটাকে সামলেছেন। বিচ্ছু বলছে, কোথা থেকে শুরু করেছিলাম আর আজকে কত বড় সাকসেস, আর এর সমস্ত ক্রেডিট যাচ্ছে সুধার মায়ের কথা বলছে ওনার উপর। সুধার মা সমস্ত কাজকর্ম নিজে হাতে করছেন। বিচ্ছু কেয়া বলছে, আমরা সামলে নিচ্ছি, তুমি ছেড়ে দাও। আর তুমি যাবে তো ওই মেয়েটার আইবুড়ো ভাতে? তখন সুধার মা বলছে, যেতে তো হবেই। ওই বাড়িতে মেয়েটার আইবুড়ো ভাত করে এমন কেউ নেই। দেখা যাচ্ছে উনি নিজের মধ্যে অনেকটা কনফিডেন্স গেইন করেছেন। উনি আর আগের মতো নন, উনি নিজে একদম বদলে গেছেন। একটা এত বড় ব্যবসা সামলাচ্ছেন উনি। মনের দিক দিয়ে শরীরের দিক দিয়ে অনেকটা শক্তপোক্ত হয়ে গেছেন এখন তিনি। বলছে, তাই দায়িত্বটা আমি নিয়েছি মেয়েটার আইবুড়ো ভাতের। তোরা তো জানিস যে সুধার মতন আমিও যতক্ষণ নিজে কাজকর্ম নিজে হাতে না গুছাই ততক্ষণ ভালো লাগে না। বলছে, জানিস তো মাঝে মধ্যে ভাবি, ভাগ্যিস সেদিন মেয়েটার কথা রেখে ওর বাবার মিনেকারি বাসনগুলো দিয়ে কাজটা শুরু করেছিলাম, তাই তো সংসারটাকে চালাতে পারছি। সুধার ছবি দেখে বলছে, দেখেছিস তো সুধা, তোর কথা রেখেই আমি কিন্তু এই ব্যবসাটাকে আবারও দাঁড় করিয়েছি। আর তুই বলেছিলিস না যে বাবার স্মৃতিগুলোকে দুর্বলতা নয় শক্তি বানাতে, দেখ আমি তাই বানিয়েছি। বলে, দেখ আজকে তোর মা সুধা ম্যারেজ ব্যুরো ডেকোরেটার্সের ব্যবসাটাকে এত বড় করেছে, এত দূর এগিয়ে নিয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। শুধু তোর এই আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্যে, এই আনন্দ খুশিটাকে ভাগ করে নেওয়ার জন্য তুই আজকে আমার কাছে নেই। তোর এত অভিমান হয়ে গেছে যে তুই তোর মায়ের কাছেও ফিরে আসছিস না, তোর মাকে ছেড়েও চলে গেছিস। এই বলছে আর কাঁদছে। তখন কেয়া, বিজিত, ওদিকে দোয়েল এরা গিয়ে সামলাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে একটা ফ্লাইট ল্যান্ড করছে। কেয়া বলছে, নিজেকে সামলাও কাকি, আজকে এত শুভ দিনে কেন চোখের জল ফেলছো? দোয়েল বলছে, আজকে অনেক বড় অর্ডার কাকি, অনেক বড় পরিবারের মেয়ের বিয়ের দায়িত্ব পেয়েছো তুমি। বলে, যাও কাকিমণি, কাজটা করে এসো। তারপর সুধাদি এরপরে যখন ফিরে আসবে, এসে দেখবে সুধাদি আর তার বাবার স্বপ্নটাকে তুমি এত বড় করেছো, এত সুন্দরভাবে দাঁড় করিয়েছো, দেখবে খুব খুশি হবে। পরে দেখা যাচ্ছে বিজিতের সাথে কথা বলতে গেলে তখন তেল মারতে এসছে জেঠিমা আর অদিতি। বলছে, একটা ভালো কাজে যাচ্ছিস তো, নে না মিষ্টি মুখ করে নে। বলে, থাক দিদি ভাই, এসবের কোনো প্রয়োজন নেই। তাদের সাথে আর সেরকমভাবে মেল মেলাপ নেই আর কি, সুধার মায়েদের পাত্তা দেয় না। অদিতি বলছে যে, কাকি আজকের অর্ডারে কত টাকা পাচ্ছ গো? কেয়া বলছে, দেখেছো তো কাকি, এই জন্যই বলে অর্থ অনর্থের মূল, আবার মোক্ষ লাভের কুল। একসময় এই টাকার জন্য তোমাকে আর সুধাকে কত কথাই না শুনতে হয়েছে, অথচ আজকে দেখো ভাগ্যের চাকা কেমন পুরো উল্টে গেছে। তুমি ব্যবসা সামলাচ্ছ আর ওদিকে ঝিনুক আজ দেরাদুন থেকে ল কমপ্লিট করে ফিরছে। তো বলছে যে ল কমপ্লিট করে ফিরছে আজকে ঝিনুক। তখন ঝিনুকের মা বলছে, হ্যাঁ হ্যাঁ বিচ্ছু, দেখ তো বিজিত, প্লেনটা কত দূর আসলো। বিচ্ছু তো ওকে আনতে গেছে, একটু খোঁজ নে তো। ওদিকে সুধার মা উতলা হয়ে উঠেছে ঝিনুককে দেখার জন্যে। আর এদিকে ঝিনুক এয়ারপোর্টের বাইরে এসে বলছে যে, আই মেড ইট দিদি, আই মেড ইট, আমি পেরেছি, আমি তোর স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি এখন ক্রিমিনাল লয়ার হয়ে গেছি, তাই বলছে। আর ঝিনুকের গেটআপই পুরো বদলে গেছে, আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। বলছে যে, আমি ফাইনালি তোর স্বপ্ন পূরণ করতে পেরেছি দিদি, আমার খুব ইচ্ছে করছে যে ছুটে তোকে গিয়ে জড়িয়ে ধরে আমি বলি এই কথাগুলো। ওদিকে কেয়া বলছে, সবাই বলে সুধা আর নেই, কিন্তু কাকি এই ভরসাটা রেখেছে যে সুধা আবার ফিরে আসবে। তখন সুধার মা বলছে, হ্যাঁ সুধা একদিন ফিরেও আসবে আর এই ব্যবসার দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। ওদিকে দেখা যাচ্ছে একজন মহিলা ট্রলি ব্যাগ নিয়ে হাঁটছে, আর সঙ্গে একটা বাচ্চাকে ধরে রেখেছে, বাচ্চাটাও হাঁটছে। তো কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে যে ঝিনুকের সামনে দিয়ে ক্রস করলো। ঝিনুক মনে মনে ভাবছে, কি ব্যাপার, দিদির মতো লাগলো মনে হলো। যখন পেছনে যেতে যাবে তখন কিন্তু বিচ্ছু এসে ডাকে যে, এই ঝিনুক, কী রে, আমি তোকে খুঁজতে খুঁজতে সেই ডিপার্চার গেট অবধি এসে গেলাম। আর ওদিকে ওদের আওয়াজ শুনে কিন্তু এই মহিলাটা টার্ন নেয়,
ঘুরছে পেছন দিকে, দেখা যাচ্ছে যে এই আর কেউ নয়, এই হচ্ছে সুধা। আর হাতে যে ছোট্ট মেয়েটির হাত ধরে আছে সে হচ্ছে সুধার মেয়ে, সেও এখন অনেকটা বড় হয়ে গেছে। তো সুধার সাজ পোশাক একটু বদলেছে, শাড়ির ধরন একটু বদলেছে, চোখে চশমা, চুলের স্টাইল একটু বদলেছে। দেখে মনে হচ্ছে মানে সুধা নিজেকে আরও বড় করে গড়ে তুলেছে এই কয় বছরে। সুধা পেছন ঘুরতেই তার মেয়ে বলছে, তার মেয়ের নাম দিয়েছে তরি, বলছে যে মাম্মি কি হলো? বলছে কিছু নয় মাম্মাম, আমার মনে হলো যে পেছন দিক থেকে মানে কেউ আমাকে ডাকলো। তখন বলছে এখানে তোমাকে কে ডাকবে, এখানে তোমাকে কে চেনে, তুমি তো এই শহরের আগে আসোনি। বলে না, এই শহরেই তো আমার সব, এই শহরে আমার জন্ম, এই শহরেই তোমার বাবাও থাকে, তোমার বাবার সাথে আমার প্রথম দেখা। বলে কি, এই শহরে আমার বাবা থাকে? বলে হ্যাঁ। বলে তাহলে কিন্তু বাবার গল্প শুনবো আজকে। বলে অবশ্যই। এই বলে তখন আসে প্রীতম সিংহ রায়। প্রীতম সিংহ রায়ের কাছে মানে এই প্রীতম সিংহ রায়ের কাছেই সুধা এতদিন ছিল, এখনো আছে। তো বলছে কি ব্যাপার, কি গল্প হচ্ছে? তখন তো তরি বলছে হাই বিএফএফ, কেমন আছো, মানে এরকম ভাবে একটা কথা বলছে। তখন সুধা বলছে কি ব্যাপার, কি কথা হচ্ছে এইসব, বলেছি না তোমাকে আঙ্কেল বলতে। তখন প্রীতম বলছে না, কেন আমাকে আঙ্কেল বলবে, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? তখন তরি বলছে না, তুমি তো আমারই মতো ইয়াং, তাই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। দেখা যাচ্ছে খুব মিল প্রীতম সিংহ রায়ের সাথে তরির। তো এবার তো প্রীতম বলছে যে তারাও কিন্তু সেই বিয়েতেই এসেছে, সেই মেয়েটি নাকি প্রীতমের দিদির মেয়ে, তো সেই বিয়েতেই তারাও এসেছে। সুধাকে বলছে, সুধা আপনি আমার পাশে এত বছর ধরে যে ছিলেন, সত্যি আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। সুধা বলছে আপনার জীবনে আমার যতটা ঋণ আছে, আমার জীবনেও আপনার ততটাই ঋণ আছে, আমিও যে কিভাবে শোধ করব আমি ভেবে উঠতে পারছি না। প্রীতম বলছে আমার দিদির মেয়ের যে বিয়েটা, সেই দায়িত্বটা আমি চাইছি যে আপনি নিন, আপনি নিজে হাতে সবটা করুন। সুধা বলছে বেশ, তাই হবে, আজ থেকে এই বিয়ের সমস্ত দায়িত্ব আমিই নিচ্ছি। এইবার তারা গাড়িতে উঠে পড়ে। প্রীতম বলে চলো এবার আমরা গল্প শুনতে শুনতে যাব। ওদিকে সুধা কিন্তু বারবার করে পেছন ঘুরে তাকাচ্ছে, যেন পেছনে কোনো কাছের মানুষ আছে। ওদিকে দেখা যাচ্ছে ঝিনুক আর বিচ্ছু চলে যাচ্ছে বাড়িতে। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি পুজো দিচ্ছে গজাননকে, আর বলছে কি ব্যাপার, আজকেও পুজোর এখানে কেউ নেই? ওদিকে তরিতা এসছে, বলে যে মা আর মেজো মাকে তো জানে, ওরা রান্নাঘরে ব্যস্ত আছে, আর ঠাকুরজি তো 5 বছর ধরে বাড়ি থেকেই বেরোয় না। তখন ঠাম্মি বলছে তেজ কোথায়? তেজ তখন সিঁড়ি দিয়ে নেমে আসছে, আর ওদিকে কাজের যে মেয়েটি ছিল সেই মেয়েটি তাকে কফি দিচ্ছে। তেজ কফিটা খায়, বলছে যে দাদাবাবু কফিটা ভালো হয়েছে। তখন তেজ কফিটাকে ফেলে দেয়। তখন বলছে এটা একটা কফি হয়েছে, এই হরাইবেল কফিটা তুমি রেগুলার বানাচ্ছ আমার জন্য? বলে দাদা ভাই আমাকে একটু সময় দিন, মানে শিলা বলছে, আমি বানিয়ে দিচ্ছি। বলে এই কথা তুমি রোজ বলছো, আমি এই বাড়িতে আজকের পর থেকে কফিও খাবো না। এই বলে যখন বেরিয়ে যাচ্ছে তখন মেজমা স্যান্ডউইচ বানিয়ে এনেছে। বলে বাবা দেখ আমি তোর জন্য স্যান্ডউইচ বানিয়ে এনেছি, খেয়ে নে। তেজ বলছে না গো আমি খাবো না গো। তেজের মা লুচি বানিয়ে এনেছে, নে বাবা একটু লুচি বানিয়েছি, একটু কিছু খেয়ে নে। বলে না, এই প্রতিদিন এক কাজ কেন করো, বলেছি না এই বাড়িতে আমি খাবো না, কেন আমার খাবার রেডি করছো? তখন তরিতা প্রসাদের থালাটা নিয়ে এসছে, বলে আমি তো বললাম যে আমি খাবো না, এই বলে প্রসাদের থালাটাকেও সরিয়ে দিচ্ছে, দিয়ে চিৎকার করছে। মানে ঠাম্মি বলছে ঠাকুরের প্রসাদকে তো এরকম করতে নেই, এ কেমন শিক্ষা সংস্কার তোমার, কি হয়ে গেছে তোমার? বলে কাকে ভক্তি করতে বলছো, এই পাথরের মূর্তিকে? তোমরা ভক্তি করে শান্তি পাচ্ছ তো পাও না, চিৎকার করে বলছে, আমাকে কেন বিরক্ত করছো? এই বলে তেজ বেরিয়ে যায় বাড়ি থেকে। তেজের এরকম অবস্থা দেখে তেজের মা মেজমা তো ভয় পেয়ে যায়, কারণ তেজ চিৎকার করতে করতে এটাও বলে তোমাদের পাথরের মূর্তি আমার সুধাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, প্রত্যেক দিন আমি গুমড়ে গুমড়ে মরছি, একে আমি ভক্তি করবো, এনাকে জীবনেও না। এদিকে সুধা গাড়ি করে যাচ্ছে, পথে একটা মন্দির দেখতে পেয়ে প্রণাম করছে। তার মেয়ে বলছে মা তুমি কাকে প্রণাম করছো? বলে আমি ওই যে একটা মন্দির দেখতে পাচ্ছ, মায়ের মন্দির, আমি সেই মাকেই প্রণাম করছি। এই যে গঙ্গার ঘাটটা দেখতে পাচ্ছ, এর থেকে একটু গেলেই আমাদের বাড়ি। তখন তার মেয়ে বলছে বাগবাজার। বলে হ্যাঁ। বলে বাগবাজার কেন, ওখানে কি বাঘ থাকতো? বলে না, ওখানে যে গঙ্গাকে তুমি দেখতে পাচ্ছ, সেই গঙ্গা নাকি এখানে বাঘ নিয়েছিল, আর এখানে একটা বাজার ছিল, তাই আগে লোকজন এখানে এই জায়গার নাম দেয় বাগবাজার, পরে সেটা বাগবাজার হয়। সুধা বলছে আচ্ছা তোমার মানে সুধার মেয়ে বলছে তোমার বাড়িতে কে কে ছিল? সুধা বলছে জেঠু জেঠি, মা দাদা বৌদি। তখন তার মেয়ে বলছে আর দোয়েল মিমি, ঝিনুক মিমি, বড় মামা, ছোট মামা, আর ত্রিনা দিদি। সুধা তখন হাসছে, তুমি তো সবার ছবি দেখেছো তাই না? অ্যালবাম বের করে সুধার মেয়ে তখন সবার ছবি আবারও দেখছে।
এদিকে সুধার মা তো তড়িঘড়ি করে বেরোচ্ছে, এবার কাজে বেরোতে হবে। তখন সুধার বোন ঝিনুক চলে আসে লয়ারের ড্রেস পরে তার মাকে দেখাতে। তার মা তো দেখে খুব খুশি হয় যে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। ঝিনুক বলছে আমি তো ফার্স্ট ক্লাস আছি, তুমি কেমন আছো আর আমাকে কেমন লাগছে বলো। বাহ, খুব সুন্দর মানিয়েছে, আজকে আমার মেয়ে এত বড় একটা জায়গায় গেছে, আমার কত গর্ব হচ্ছে জানিস। বলছে আমি খুব খুশি হয়েছি। ঝিনুক বলছে এই সবটা তোমার জন্য আর দিদির জন্যই সম্ভব হয়েছে মা। কেয়া বিজিত বলছে আমাদের সেই ছোট্ট ঝিনুক কত বড় হয়ে গেছে। দোয়েল বলছে এবার কিন্তু আমার বোনটা ফাইনালি বাড়ি ফিরে এসেছে, এবার কিন্তু আমরা দুজনে চুটিয়ে শপিং করব। তখন ঝিনুক বলছে একদম। দোয়েল বলছে কাকি সামনেই কিন্তু ঝিনুকের বিয়ে, 5 বছর অঙ্কুশ তাকে অপেক্ষা করানোর পর এবার ফাইনালি বিয়েতে রাজি হয়েছে ঝিনুক। ঝিনুকের শুনে কিন্তু মনটা খারাপ। তো এই নিয়ে সবাই আনন্দ করছে। ঝিনুক বলছে এসব এখন ছাড়ো তো, আমি যে বাড়িতে ফিরে এলাম তার জন্য তো একটা সেলিব্রেট হবে তাই তো। ঝিনুক বলছে মা আমার উপহার কোথায়। বলে আচ্ছা ঠিক আছে, এই যে আমি ফিরবো, আমি আসার সময় তোর জন্য উপহার নিয়ে আসবো। ঝিনুক বলছে আমি কিন্তু যে সে উপহার নেবো না। বলে আচ্ছা ঠিক আছে, তোর জন্য একটা ভালো উপহার নিয়ে আসবো। হলো এবার। এবার তোরই জিজ্ঞাসা করছে তার বাবার বাড়ি কোথায়। তখন সুধা বলছে ওই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ তার উপরেই হাওড়া, সেখানেই তোমার বাবার বাড়ি। বলে তাহলে এবার আমি বাবাকে দেখতে পাবো তো। তখন বলছে না তোরি, তোমার বাবাকে তুমি কোনোদিনই দেখতে পাবে না। কেন, বাবা কি আমার উপর রাগ করেছে। বলে আমি কি করেছি যে আমার উপর বাবা রাগ করলো। তখন মানে তখন প্রীতম বলছে ধুর, আমাদের তোরি এত মিষ্টি মেয়ে, তার উপরে কেউ রাগ করে থাকতে পারে নাকি। তাহলে বাবা আমার সাথে দেখা করবে না কেন। এই তো আমি এখানে এই ঝিনুক মিমি, দোয়েল মিমি, মামা সবাইকে চিনি, কিন্তু বাবাকে চিনি না কেন তাই বলছে। বলছে আজ আমাকে বলো না বাবা কেমন। সুধা তখন তেজের কথা ভাবতে থাকে। বলছে তোমার বাবা খুব অনেস্ট, অন্যায় দেখলে সে সবার আগে ঝাঁপিয়ে পড়ে, তার মতো নিঃস্বার্থ ভালো মানুষ আমি আগে কখনো দেখিনি তোরি। তিনি সব সময় অন্যের কষ্টে অন্যের দুঃখে পাশে এসে দাঁড়ায়, নিজের আগে অন্যের কথা ভাবে, বুঝেছো। তোরি বলছে একেবারে হিরোর মতো, তাই না মাম্মা। সুধা হাসছে। ওদিকে দেখা যাচ্ছে তেজের ব্যক্তিত্বের কিন্তু অনেক বদল ঘটেছে। তেজ এখন রুড হয়ে গেছে, কারোর সাথে ঠিকমতো কথাও বলে না, ব্যবহারও ঠিক করে না, সবসময় রেগে রেগে থাকে। ড্রাইভারকে বলছে তুমি যাও, গাড়ি আমি নিজেই ড্রাইভ করে যাব। এদিকে সমুদ্র ফোন করছে তেজকে যে দাদাভাই তুই কোথায় আছিস, 10 মিনিটে মিটিং শুরু হবে। বলছে 10 মিনিটস, আমি এক্ষুনি আসছি। দেখা যাচ্ছে সামনে একটা দুধওয়ালা যাচ্ছে সাইকেল নিয়ে। তেজ কিন্তু হর্ন মারছে, কিছুতেই সাইকেল সরছে না, গাড়ির সামনেই চলছে। তেজ এবার বিরক্ত হয়ে কিন্তু একটা ধাক্কা মারে আর লোকটি সাইকেল নিয়ে পড়ে যায়। এবার দুধওয়ালা বলছে আমার সব দুধ ফেলে দিল, এই বলে উঠে সাইকেলটাকে যেই ওঠায় তেজ এসে লাথি মেরে সাইকেলটাকে আবারও ফেলে দেয়। যাও দুধ ছিল তাও সবটা পড়ে গেল। তেজ বলছে শুনতে পাচ্ছিস না, কানে হর্ন যাচ্ছে না। লোকটা বলছে আপনি এটা কি করলেন, আমার দুধ ফেলে দিলেন, আপনার যাওয়ার এত তাড়া যে আমাকে পিষে দিয়ে চলে যাচ্ছেন। তেজ বলছে বেশ করেছি, কখন থেকে হর্ন মারছি, কানে হর্ন যাচ্ছে না। এবার ওখানকার লোকজন তেজকে দোষারোপ করছে। তেজ তখন সেই লোকগুলোর সাথেও লোকগুলোর গায়ে হাত দিচ্ছে। কি বলছেন আপনারা। কেউ কেউ বলছে মনে হচ্ছে উনি নেশা করে আছেন। তেজ আবার তাকে তেড়ে মারতে যাচ্ছে। এবার তেজ মারতে গেলে বলছে গুন্ডামি করছে, এই বলে একটা বাজে কেওয়ার সৃষ্টি হয়ে গেছে। ঠিক পেছন দিকে সুধাদের গাড়ি আসছে, তাদেরও গাড়ি থেমে গেছে ঝামেলার জন্য। সুধা বলছে কে ঝামেলা করছে কিছু তো বুঝতেও পারছি না। এরপর একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করছে এখানে কি হচ্ছে। বলে মারামারি হচ্ছে, একজন বড়লোকের ছেলে একজন দুধালাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, প্রতিবাদ করাতে উল্টে মারধর করছে, যেমন তেজ তেমন তার মেজাজ। সুধা বলছে আশ্চর্য তো, নিজে অন্যায় করে একজন দুধওয়ালার গায়ে হাত দেওয়ার সাহস কিভাবে হয় ওনার, উনি মানুষ না জানোয়ার। দূর থেকে সুধা পেছন থেকে তেজের পেছন থেকে দেখতে পাচ্ছে তেজকে, কিন্তু বুঝতে পারছে না। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।